আমাটির ভেপু, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সকালবেলা 8টা কি 9টা। হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটা ডালা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপুবাসী, কোটা কত করি। এগুলো সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার করির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল ও পাছে কেহ টের পায় এ ভয়ে সর্বদা লুকাইয়া রাখে। একটা 2 পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল। দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলো কুড়াইয়া আনিয়াছিল। কিছু তাহাকে দিয়েছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়েছে। খানকতক খাপড়ার কুচি। গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়েছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলো জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে এক পাশে রাখিয়া দিয়েছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, এক পাশে পিজরাপোলের আসামির ন্যায় পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুঝিয়া খাপড়া ছুঁইয়া দেখিতেছে তাক ঠিক হইতেছে কিনা। এমন সময়ে তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাকিল, অপু, ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। পরে বলিল, কি রে দিদি? দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে, শোন। দুর্গার বয়স 10-11 বছর হইল। গরম পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা। হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়িতেছে। মুখের গরম মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কে রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল। কতগুলি কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসনি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল, হুম। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস, আমের খুশি জারাবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কোটার তলায় পড়েছিল, আন দেখি একটু নুন আর তেল। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভার ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। তুই জানা শিগগিরি করে, মার আসতে এখন ঢের দেরি, খাড় কাচতে গিয়েছে, শিগগির যা। অপু আবার বলিল, নারকেলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি ধরে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্নস্বরে বলিল, তেল তেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে। তুই তো একটা হাবা ছেলে। অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি পেশ করিয়া মাখিল। বলিল, নে হাত পাত। তুই অতগুলো খাবি দিদি? অতগুলোই বুঝি হলো, এই তো ভারী বেশি, যা। আচ্ছা নে, আর 2খানা। বাহ, দেখতে কি হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস? আর 1খানা দেবো তাহলে। লঙ্কা কি করে পারবো দিদি? মাঝে তক্তার উপর রেখে দেয়, আমি যে নাগাল পাইনে। তবে থাকবে, যাক, আবারও বেলা আনবো। এখন পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটি ধরেছে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বৎসর মারা গিয়াছেন। তাহার স্ত্রী পুত্র কন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন। কাজেই পাশেরই ভিটা জলাবৃত হইয়া পড়িয়া আছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নাই। 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। হরিহরের বাড়িটাও অনেকদিন হইয়া গেল, মেরামত হয় নাই। সামনের দিকের রোয়াক ভাঙা, ফাটলে বন, বিছুটির ও কালোমেঘ গাছের বন গজাইয়াছে। ঘরের দোর জানালার কপাট সব ভাঙা, নারিকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে বাঁধা আছে। খিড়কি দোর ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ের গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়, ওখানে খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়া লেগে আছে, মুছে ফেল। মায়ের ডাক আরও একবার কানে শোনা গেলেও দুর্গার এখন উত্তর দেবার সুযোগ নেই, মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলো খাইতে লাগিল। পরে
এখনও অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতন সূচক হাসি হাসিল। দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভেরেন্ডাকটার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলল, মুখটা মুছে ফেল না বাদর, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাব? সকাল থেকে খাড় কেচে গা গতর ব্যথা হয়ে গেল। একটুখানি কুটো কাজটা ভেঙে দুখানা করে নেই, কেবল পাড়ায় পাড়ায় টোটো টাকলা সেধে বেড়াচ্ছেন। সে বাদর কোথায়? অপু আসিয়া বলিল, মা, খিদে পেয়েছে। রোসো রোসো, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাফ জিরোতে দাও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাজ। ও দুর্গা, দেখ তো বাছুরটা হাঁক পাচ্ছে কেন? খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা আর নেই মা। অপু খাইতে খাইতে বলিল, চিবানো যায় না, আম খেয়ে দাঁত টকে। দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না, আমি এই তো এখন কাঁঠাল তলে দাঁড়িয়ে, তুমি যখন ডাকলে তখনই তো। স্বর্ণ গোয়ালিনী গাই দুহিতে আসায় কথাটা ছাপা পড়িয়া গেল। তাহার মা বলল, যা, বাছুরটা ধরগে যা, ডেকে সারা হলো। কমলে বাছুর ও স্বর্ণ এত বেলা করে এলে কি বাঁচে? একটু সকাল করে না এলে এই তেতপুর পর্যন্ত বাছুর বাঁধা। দিদির পেছনে পেছনে অপুও দুধ দোয়া দেখিতে গেল। সে বাহির উঠানে পা দিতেই দুর্গা হাতার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল, লক্ষ্মী ছাড়া বাঁধো। পরে মুখ ভেঙাইয়া কহিল, আম খেয়ে দাঁত টকে গিয়েছে? আবার কোনোদিন আম দেব খেয়েও ছাই দেব এই অবেলায় পটলিদের কাকুরি তলার আম কুড়িয়ে এনে জারাবো। এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়, দেব তোমায়, খেয়েও এখন। হাবা একটা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাটিতে গোমস্তার কাজ করে। জিজ্ঞাসা করিল, অপুকে দেখছি না যে? সর্বজয়া বলিল, অপু তো ঘরে ঘুমুচ্ছে। দুর্গা বুঝি সেই খেয়ে বেরিয়েছে। সে বাড়ি থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক। আবার সেই খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে, কার আমতলা জামতলায় ঘুরছে। এই 34 মাসের রোদ্দুরে ফ্যার দেখো না, এই জ্বরে পড়লো বলে। অত বড় মেয়ে, বলে বোঝাবো কত? কথা শোনে না কানে নেয়। একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল, আজ 10 ঘরায় তাগাদার জন্য গেছিলাম বুঝলে। একজন লোক খুব মাতবর, 5টা 6টা গোলা বাড়িতে, বেশ পয়সাওয়ালা লোক। আমায় দেখে দণ্ডবোধ করে বলে, দাদা ঠাকুর, আমায় চিনতে পাচ্ছেন? আমি বললাম, না বাপু, আমি তো কই। বলে, আপনার কর্তা থাকতে তখন পূজা আচ্চায় সবসময় তিনি আসতেন, পায়ের ধুলো দিতেন। আপনার আমাদের গুরুতুল্য লোক। এবার আমরা বাড়ির শুদ্ধ মন্ত্র নেব ভাবছি। তা আপনি যদি আজ্ঞে করেন তবে ভরসা করে বলি, আপনি কেন মন্ত্রটা দেন না? তা আমি তাদের বলেছি, আজ আর কোনো কথা বলবো না, ঘরে এসে 2-1 দিনে, বুঝলে। সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়িয়েছিল। বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল। বলল, হ্যাঁ গো, তা মন্দ কি? দাও না ওদের মন্ত্র। কি জাত? হরিহর সুর নামাইয়া বলিল, বলো না কাউকে, সদ্গোপ। তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব, আমি আবার কাকে বলতে যাব? তা হোক গে সদ্গোপ, দাও গিয়ে দিয়ে। এই কষ্ট যাচ্ছে, ওই রায়বাড়ির 8টা টাকা ভরসা, তাও 2-3 মাস অন্তর তবে দেয়। আর এদিকে রাজ্যের দেনা, কালঘাটের পথে সেজ ঠাকুর বললে, বোমা, আমি বন্ধক ছাড়া টাকা ধার দিই নে।
তবে তুমি অনেক করে বলে দিলাম। আজ 5 মাস হয়ে গেল, টাকা আর রাখতে পারবো না। এদিকে রাধা বষ্টমের বউ তো ছিঁড়ে খাচ্ছে, দুবেলা তাগাদা আরম্ভ করেছে। ছেলেটার কাপড় নেই, 2-3 জায়গায় সেলাই। বাছা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায়। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই। আর একটা কথা ওরা বলছিল, বুঝলে, বলছিল গায়ে তো বামুন নেই, আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই। গায়ে একঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে। তা কিছুদিনের জমি দিতেও রাজি, পয়সার তো অভাব নেই। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা ভদ্র লোকেরই হয়ে পড়েছে হা ভাত চৌ ভাত। আগ্রহে সর্বজয়ের কথা বন্ধ হইবার উপক্রম হইল। এক্ষুনি তা তুমি রাজি হলে না কেন? বললেই হতো যে আচ্ছা আমরা আসবো। ওরকম একটা বড় মানুষের আশ্রয় এই গায়ে তোমার আছে কি? শুধু ভিটে কামড়ে পড়ে থাকা। হরিহর হাসিয়া বলিল, পাগল, তখনই কি রাজি হতে আছে? ছোট লোক ভাবে ঠাকুরের হাড়ি দেখাচ্ছি। হরিহর হাসিয়া বলিল, পাগল, তখনই কি রাজি হতে আছে? ছোট লোক ভাবে ঠাকুরের হাড়ি দেখছি শিখে উঠেছে। ওতে খেলো হয়ে যেতে হয়। তা নয় দেখি একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে। আর এখন ওঠো বললে কি ওঠা চলে? সব বেটা এসে বলবে টাকা দাও, নইলে যেতে দেব না। দেখি পরামর্শ করে কি রকম দাঁড়ায়। এই সময় মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উকি মারিল এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওধারে পাঁচিলের পাশ বাহিয়া বাটির রোয়াকে উঠিল। দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে। এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব, রৌদ্রের তাপে বা পুড়িয়া যায়। কাজেই সেই স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইল। রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হইয়া উঠিয়াছে। আঁচলের খুঁটে কি কতগুলো যত্ন করিয়া বাঁধা। সে আসিয়াছিল এই জন্য যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটু শুইয়া লইবে। কিন্তু বাবার, বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকিতে তাহার সাহস হইল না। উঠানে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল। পরে সেখানেই বসিয়া পড়িয়া আঁচলের খুঁট খুলিয়া কতগুলি শুকনো রড়া ফলের বিচি বাহির করিল। খানিকক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলো গুনিতে আরম্ভ করিল। 1, 2, 3, 4, 6, 26টা হইল। পরে সে 2-3টা করিয়া বিচি হাতের উল্টা পিঠে বসাইয়া উঁচু করিয়া ছুড়িয়া দিয়া পরে হাতের সোজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল। মনে মনে বলিতে লাগিল, অপুকে এইগুলো দেব আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দেব। কেমন বিচিগুলি তেল চুপচুপ করছে। আজই গাছ থেকে পড়েছে, ভাগ্যেই শাকে গেলাম, নইলে সব গরুতে খেয়ে ফেলে দিত। ওদের রাঙে গাইটা একেবারে রাক্ষস, সব জায়গায় যাবে। সেবার কতগুলো এনেছিলাম আর এইগুলো নিয়ে অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলের খুঁটে বাঁধিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল। আমাটির ভেপু শীর্ষক রচনাটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের অংশবিশেষ। গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ 2 ভাই বোনের আনন্দিত জীবনের একখান দিয়ে কাহিনীটি রচিত হয়েছে। অপু ও দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু, কিন্তু তাদের শৈশবে দারিদ্র্যের সেই কষ্ট প্রধান হয়ে ওঠেনি। গ্রামীণ ফলফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল মানুষের চিরায়ত শৈশবকেই যেন স্মরণ করিয়ে দেয়। সর্বজয়া পল্লী মায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে। এখানে শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সম্পর্ক দেখিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রচনাটি শিশু কিশোরকে প্রকৃতিমুখী হওয়ার প্রেরণা যোগায়।